আচ্ছা, তোমাদের কতদিন আমি জিএসএম শুরু করেছিলাম, তো আজকে কন্টিনিউ করি। তো ওই দিন মনে হয় কিছু তোমরা নেটওয়ার্ক প্রবলেমের কারণে শুনতে পাচ্ছিলাম না, দেখলাম। তো জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, ঠিক আছে? যে মোবাইল কমিউনিকেশনে যে সিস্টেমটা আমাদের ইউজ হয় কমিউনিকেশন সিস্টেমে, সেটাকে বলে তোমার গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তো এটা আর্কিটেকচারটা আমরা একটু দেখবো। এটা আর্কিটেকচারটা এই ছবিটার মতোই। তো এখানে যেটা হয় তোমার, এই যে মোবাইল স্টেশন, তার মানে তুমি যে মোবাইলটা ইউজ করো সেটাকে বলে মোবাইল স্টেশন, ঠিক আছে? এই যে CSM, the mobile handset is called the mobile station. A cell is formed by the coverage area of the base transceiver station. তার মানে এই যে এটাকে বলে বেস ট্রান্সিভার স্টেশন, যেটার সাথে তোমার অ্যান্টেনাটা থাকে। এই অ্যান্টেনার মাধ্যমেই তোমার যে অপারেটরের যে কমিউনিকেশন সিস্টেম মোবাইলগুলোর সাথে কমিউনিকেট করে, ঠিক আছে? তো এই অ্যান্টেনার যে কভারেজ এরিয়া, সেটা নিয়ে হচ্ছে একটা সেল। একটা মোবাইল কমিউনিকেশন সিস্টেমে তোমার সেল বলতে যেটা বোঝায়, একটা বিটিএস এর কভারেজ এরিয়া। ওকে, এই যে দা কভারেজ এরিয়া। আচ্ছা, a cell is formed by the coverage area of base transceiver station which serves the MS in its coverage area. যে এই বিটিএস টা তোমার এই মোবাইল স্টেশনটাকে তার কভারেজ এরিয়ার মধ্যেই সার্ভ করে। তো several BTS together are controlled by base station controller. একটা বেস স্টেশন কন্ট্রোলার তোমার সেভারেল বিটিএস কে সার্ভ করতে পারে। তার মানে এক একটা বিটিএস কে কন্ট্রোল করে কে? বিএসসি, ঠিক আছে? তার মানে ও কমিউনিকেট করছে কিন্তু ওর সাথে, ঠিক আছে? এটা একটা তোমার বেস স্টেশন গুলোর জন্য বলতে পারো সুইচিং সেন্টার। তো বেস স্টেশন কন্ট্রোলার যেটা করছে বিএসসি বিটিএস কে কন্ট্রোল করে। একটা বিএসসির সাথে মাল্টিপল বিটিএস কিন্তু কানেক্টেড থাকতে পারে, যেমন এই বিএসসিটার সাথে দুইটা বিটিএস কানেক্টেড আছে। তা এখন কিভাবে কমিউনিকেশন হচ্ছে? মোবাইল থেকে বিটিএস, বিটিএস থেকে বিএসসি, দেন বিএসসি তোমার মাল্টিপল বিটিএস এর সাথে কমিউনিকেট করতে পারে। আর এই বিএসসিটা আবার কানেক্টেড থাকে এমএসসির সাথে। এমএসসি মানে হচ্ছে মোবাইল সুইচিং সেন্টার, the combined traffic of the mobile station in their respective cells. এক একটা সেলের যে ট্রাফিক is routed through a switch. তার মানে এটা কোন রুটে যাবে সেটা ডিসাইড করে তোমার হচ্ছে এমএসসি। তার মানে প্রত্যেকটা কলকে এমএসসি হয়েই যেতে হবে। ওকে, প্রত্যেকটা কলকে এমএসসি হয়ে যেতে হয়, কারণ এমএসসি কি ডিসাইড করে যে রেসপেক্টিভ কলটা কোন দিকে রাউটেড হবে। ওকে, তো এই হচ্ছে তোমার কানেক্টিভিটি, যেটা মোবাইল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এখন এমএসসি কিন্তু মাল্টিপল বিএসসির সাথে আবার কানেক্টেড থাকে, এবং এটা শুধু বিএসসির সাথে না, এটা আবার আদার এমএসসির সাথেও কানেক্টেড থাকে, ঠিক আছে? আদার এমএসসি তার মানে তাকে যদি এমন একটা ইয়ে হয় যে যে কলটা আসছে সেটা তার এমএসসির আন্ডারে না, অন্য একটা এমএসসির সাথে কানেক্টেড একটা বিটিএস এর আন্ডারে আছে। তো তখন কি করবে? সে আরেকটা এমএসসি কে সে ফরওয়ার্ড করে দিবে। অথবা যেটা ধরো এটা একটা এমএসসি, এটা একটা জিএমএসসি। জিএমএসসি হচ্ছে মানে গেটওয়ে এমএসসি, গেটওয়ে মোবাইল সুইচিং সেন্টার। জিএমএসসি মানে হচ্ছে গেটওয়ে মোবাইল সুইচিং সেন্টার। এটা হচ্ছে গেটওয়ে কেন বলছে? গেটওয়ে মানে হচ্ছে একই ধরনের নেটওয়ার্ক, ডিফারেন্ট নেটওয়ার্ক যখন একটা সুইচিং সেন্টারের সাথে কানেক্টেড থাকবে তখন এটাকে বলে গেটওয়ে। মানে এই গেটে এসে সবাই মিলিত হচ্ছে, ঠিক আছে? এই গেটওয়েতে দেখো এখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কানেক্টেড থাকতে পারে, যেমন পিএসটিএন, আইএসডিএন, পিডিএন, ঠিক আছে? এগুলো সবই এই জিএমএসসির সাথে কানেক্টেড, আবার এমএসসিও এর সাথে কানেক্টেড। আমার মোবাইল কমিউনিকেশন, পিএসটিএন মানে হচ্ছে টেলিফোন নেটওয়ার্ক, ঠিক আছে? ফিক্সড ফোন, যেটা ফিক্সড ফোন নেটওয়ার্ক, তারপর ডাটা নেটওয়ার্ক, ঠিক আছে? ইন্টারনেট, সবকিছু এটার সাথে কানেক্টেড হতে পারে গ্লোবাল এমএসসি, সরি গ্লোবাল না, গেটওয়ে এমএসসির সাথে। আর এই এমএসসির সাথে আবার কিছু ডাটাবেসও কানেক্টেড থাকে, এগুলো হচ্ছে ডাটাবেস। এই ডাটাবেস গুলোর কাজ হচ্ছে তোমার যে ইউজার বা মোবাইল স্টেশন গুলার অথেন্টিকেশন চেক করা, তার রেজিস্ট্রেশন চেক করা, ইআইআর দিয়ে ইকুইপমেন্ট আইডি চেক করা, এইইউসি অথেন্টিকেশন চেক করে, এইচএলআর হচ্ছে তার হোম লোকেশন চেক করে, ভিএলআর চেক করে তার ভিজিটর লোকেশন। হোম লোকেশন, ভিজিটর লোকেশন। হোম লোকেশন হচ্ছে তার পার্মানেন্ট লোকেশন, যেখানে সে থাকার কথা, আর ভিএলআর হচ্ছে সে যখন মুভিং বা মোবাইল অবস্থায় আছে তখন তার লোকেশনটাকে ট্র্যাক করে, ঠিক আছে? তার লোকেশনটা এই ভিএলআর এ রেজিস্টার্ড হয়।
একটু তাহলে কি দেখলাম, মোবাইল স্টেশন এমএসসি এর সাথে কানেক্টেড থেকে বিএসসি, বিএসসি এর সাথে বিটিএস, দেন বিএসসি কমিউনিকেট করে মোবাইল স্টেশনের সাথে, ঠিক আছে। আর এমএসসি গুলা মাল্টিপল এমএসসি এর সাথে কানেক্টেড থাকতে পারে বা গেটওয়ে এমএসসি এর সাথে কানেক্টেড থাকতে পারে, ডাটাবেজের সাথে কানেক্টিভিটি থাকে। এই হচ্ছে মোটামুটি তোমার আর্কিটেকচারটা। এই যে কানেকশন অরিজিনেটিং টার্মিনেটিং ফ্রম পিএসটিএন। PSTN হচ্ছে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক আর হ্যান্ডেলড বাই আ ডেডিকেটেড গেটওয়ে। জিএমএসসি এর মাধ্যমে হ্যান্ডেল হয়, ঠিক আছে। তার মানে তুমি যদি মোবাইল থেকে কোনো ফিক্স ফোনে কল করো তাহলে এটা জিএমএসসি থ্রুতে যাবে, ওকে। In addition to the above entities, some databases, ওই যে যেটা বললাম কিছু ডাটাবেস থাকে। Several databases are used for the purpose of call control and network management, ঠিক আছে। These databases are home location register, visitor location register, the authentication center, equipment identity register. এই ডাটাবেস গুলোর কথা বলা হচ্ছে। হোম লোকেশন রেজিস্টার কাজ কি? হোম লোকেশন রেজিস্টার স্টোরস দ্য পার্মানেন্ট প্রোফাইল, মানে তার পার্মানেন্ট যেসব ইনফরমেশন আছে বা তার যে ইউজার প্রোফাইলটা, অ্যাজ ওয়েল এজ টেম্পোরারি প্রোফাইল, তার মানে যেমন কারেন্ট লোকেশন রিলেটেড প্রোফাইল, এটাও এইচএলআর-এ সেভ করা থাকে। It stores the information about all the users registered with the network, মানে ওই নেটওয়ার্কের সাথে রেজিস্টার, মানে এই জিএসএম, তার মানে তুমি যদি ধরো একটা জিএসএম ইউজ করো যেটা হয়তো অপারেটর হচ্ছে জিপি, ঠিক আছে, তাহলে ওই নেটওয়ার্কের আন্ডারে যে রেজিস্টার্ড ইউজার আছে তার ইনফরমেশন গুলো এই এইচএলআর এ থাকে। VLR stores the data about the users who are being serviced currently. কারেন্টলি মানে কি, ইনস্ট্যান্টলি তুমি কাউকে সার্ভিস দিচ্ছ, তার লোকেশন হয়তো সে একটা ভিজিটার লোকেশনে আছে বা অন্য একটা জায়গায়, তার হোম লোকেশনের বাইরে অন্য কোনো লোকেশনে আছে, তার যে তোমার কারেন্ট লোকেশনটা ইনফরমেশন সে রাখে, এবং কারেন্ট ইউজার তার যে প্রোফাইলটা সে আবার এইচএলআর থেকে কালেক্ট করে নেয়, ঠিক আছে। The VLR stores the data about the users who are being serviced currently, তার মানে যাকে কারেন্টলি সার্ভিসটা দেওয়া হচ্ছে তার ইনফরমেশন গুলো সে রাখে। It includes the data stored in HLR. HLR এর ইনফরমেশনটাও সে নিয়ে আসে, ঠিক আছে, যে কারেন্টলি যাকে সার্ভ করছে তার ইনফরমেশন আবার এখান থেকে সংগ্রহ করে। For faster access as well as the temporary data like location of the user. টেম্পোরারি ডাটা বলতে কারেন্ট লোকেশনটা বোঝাচ্ছে, মানে ইনস্ট্যান্টলি, এখন তো লোকেশন যেটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে আবার পরে ইনস্ট্যান্টে, ঠিক আছে। তাই ফাস্টার অ্যাক্সেসের জন্য সেই জেলা থেকে ইনফরমেশন না, এবং টেম্পোরারি ডাটা যেমন ধর লোকেশন গুলা তোমার ট্র্যাক করে। AUC কি স্টোরস দ্য অথেন্টিকেশন ইনফরমেশন অফ দ্য ইউজার, অথেন্টিকেটেড কিনা, ইউজার রেজিস্টার্ড কিনা, ঠিক আছে, এই ইনফরমেশন গুলো সেই ইয়ে করে, সেভ করে। such as the keys for the encryption, একটা ইউজারের যে অথেন্টিকেশন ইনফরমেশন গুলা তার মধ্যে ধরে এনক্রিপশন কি থাকতে পারে এগুলা সে স্টোর করে। ইআইআর হচ্ছে ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, ঠিক আছে। এখানে সবগুলো অ্যাব্রিভিয়েটেড ফর্মে লেখা আছে, যতগুলা এখানে আমরা এলিমেন্টস দেখলাম একটা জিএসএম এর মধ্যে সবগুলার অ্যাব্রিভিয়েটেড ফর্মে এখানে লেখা আছে। EIR stores data about the equipment and can be used to prevent calls from stolen equipment. EIR কি করে? EIR বললাম যে ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, যেটা সংগ্রহ করে হচ্ছে তোমার যে মোবাইল স্টেশনটা ইউজ করছো তার ইকুইপমেন্ট আইডিটা, ঠিক আছে। প্রত্যেকটা মোবাইল স্টেশন বলতে মোবাইল ফোন, যেটা তোমার হ্যান্ডসেটের একটা ইকুইপমেন্ট আইডি থাকে। তো ওইটা আবার তোমার যখনই তুমি সিম কার্ড লাগাবা তখন তোমার ওই ইকুইপমেন্ট আইডিটা সিমের মাধ্যমে নেটওয়ার্কে তোমার চলে যাচ্ছে, ঠিক আছে। ইআইআর এর কাজ হচ্ছে ওইটা রেজিস্টার, ওইটা রেজিস্টার, তার মানে ওটা রেজিস্টার মেইনটেইন করে সেই ইউজারের ইকুইপমেন্ট আইডি রেজিস্টার করে। তো ওই আইডেন্টিটিটা সে ধরো স্টোলেন ইকুইপমেন্ট কিভাবে সে প্রোটেক্ট করতে পারে, টু প্রিভেন্ট কজ ফ্রম আ স্টোলেন ইকুইপমেন্ট, তার মানে কি যদি কেউ তোমার মোবাইলটা চুরি করে তাহলে যেটা হবে যে সে তার ইকুইপমেন্ট আইডিটার সাথে মিল না পেলে তোমার এটা স্টোলেন ইকুইপমেন্ট থেকে সে কিন্তু তখন কি করে যে একটা সিগন্যাল দেয় যে এটা স্টোলেন ইকুইপমেন্ট, ওকে।
কারণ এই ইকুইপমেন্টটা আরেকজনের জন্য রেজিস্টার্ড। তো এটা তোমার এখানে কিন্তু এই ইনফরমেশন গুলা চলে আসে, যার কারণে দেখা যায় আমরা কিন্তু এই যে এমএসসি থেকে বা মোবাইলের ইয়েতে কমপ্লেন করলে ওখান থেকে মোবাইলকে স্টোলেন ইকুইপমেন্টকে ট্র্যাক করা যায়। ঠিক আছে, যদি তোমার ইকুইপমেন্ট আইডি তোমার জানা থাকে, অথবা জানা না থাকলেও সিম কার্ড বা মোবাইল নাম্বারটা যদি জানা থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়েও কিন্তু ওই ইকুইপমেন্ট আইডিটা সার্চ করে দেখা যায় যে এটা কোথায় আছে। দেন তোমার ওই হয়তো স্টোলেন ইকুইপমেন্টটাকে ট্র্যাক করে ওটা অনেক সময় আইডেন্টিফাই করে এটা পুলিশকে ইনফর্ম করলে অনেক সময় তারা ওটা খুঁজে বের করে। ঠিক আছে, all the mobile equipment in GSM system are assigned unique ID called IMEI. এই যে আইডিটার কথা বলছি, যে ইআইআর যে আইডিটা সেভ করে ইকুইপমেন্ট আইডি, সেটাকে বলে IMEI, ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডি। দেখো তোমাদের সবার মোবাইলের ভিতরেই এই ইনফরমেশনটা থাকে, ভিতরে দেখবা তোমাদের এই ধরনের একটা কি আছে IMEI। IMEI হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডি। এই আইডিটাই তোমার ইআইআর স্টোর করে। তো একটা ইউনিক আইডি and is allocated by equipment manufacturer, equipment manufacturer এই আইডিটা দিয়ে দেয় and registered by the service provider, এবং জিএসএম ওই যে তোমার সিমের মাধ্যমে এই এটা সার্ভিস প্রোভাইডার রেজিস্টার করে। This number is stored in the EIR. The users are, মানে এখানে প্রসিডিউরটা বলা হচ্ছে যে কিভাবে তোমার EIR এর মাধ্যমে তোমার আইডেন্টিফাই করা যায়। The users are identified by the IMEI which is stored in the subscriber identity module, তার মানে সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউলের মধ্যে তোমার এই আইএমএটা স্টোর হয় যখনই তুমি সিম কার্ডটা লাগাবে। A mobile station can be used only if a valid SIM is inserted into an equipment with valid IMEI. তাহলে তোমার সার্ভিসটা যদি এমন ওখানে তোমার অপশন দেওয়া থাকে যে ইকুইপমেন্ট আইডি মানে ভ্যালিড ইকুইপমেন্ট আইডি ছাড়া তোমার সার্ভিসটা দেওয়া হবে না, ইন দ্যাট কেস ওটা কিন্তু স্টপ করানো সম্ভব। The real telephone number is different from the above IDs and is stored in SIM. Real telephone নাম্বারটা আর IMEI-টা কিন্তু এক না, এটা জানো তোমরা দেখবা তোমাদের মোবাইলেও দেখবা যে IMEI-টা আছে। ঠিক আছে, এটা মোবাইল নাম্বার থেকে ডিফারেন্ট একটা আইডি। আচ্ছা, এই হচ্ছে তোমার জিএসএম নেটওয়ার্কের আর্কিটেকচার। এখন আমরা দেখি জিএসএম এর কিছু স্পেসিফিকেশন, যেমন স্পেসিফিকেশন 1, স্পেসিফিকেশন 2, আর এগুলো হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড এর নাম, GSM 900, GSM 1800, GSM 1900। ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করে তোমার এগুলার হয়তো তোমার ব্যান্ডউইথ, তারপর তোমার যে ব্যান্ডউইথটা চেঞ্জ হয়। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো চেঞ্জ হচ্ছে, চ্যানেল নাম্বার চেঞ্জ হচ্ছে, ডিসটেন্স চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কতটুকু ডিসটেন্স পর্যন্ত ইয়ে করতে পারবে। মোবাইল টু বিটিএস তার মানে আপলিঙ্ক, মোবাইল থেকে বিটিএস পর্যন্ত, যেটা মোবাইল থেকে বিটিএস এ কমিউনিকেট করার জন্য সে 890 টু 915 মেগাহার্টজে কমিউনিকেট করে, বিটিএস থেকে মোবাইলে কমিউনিকেট করার জন্য 935 টু 960 মেগাহার্টজ। আর এই যে মোবাইল থেকে বিটিএস এর লিংকটাকে বলে আপলিঙ্ক। আপলিঙ্ক যেহেতু মোবাইল আমার হ্যান্ডসেট থেকে বিটিএস এর দিকে, ঠিক আছে, এই কমিউনিকেশনটাকে বলে আপলিঙ্ক। আর বিটিএস থেকে মোবাইলের দিকে কমিউনিকেশনকে বলে ডাউনলিঙ্ক। ঠিক আছে, দুইটা লিঙ্ক আমার মানে সেন্ড এন্ড রিসিভ, তাই না, দুইটা লিঙ্ক। ঠিক একইভাবে তোমার বিভিন্ন যে স্ট্যান্ডার্ড গুলা জিএসএম এর, সেগুলোর জন্য আলাদা আলাদা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সিস আছে। ঠিক আছে, জিএসএম 1900 এর জন্য আছে। আর জিএসএম স্পেসিফিকেশন 2 তে যেটা থাকে, ক্যারিয়ার সেপারেশন কতটুকু। ঠিক আছে, ক্যারিয়ার সেপারেশন কোন ধরনের মেথড অ্যাপ্লাই করছে সে, যেমন টিডিএম এফডিএম আমরা যেগুলো করেছি, কোন মেথড অ্যাপ্লাই করে তোমার এই জিএসএমটা কাজ করছে, মডুলেশন মেথড কি তার, জিএমএস কে মানে হচ্ছে তোমার মিনিমাম শিফট কিমিং, যেটা আমরা করছি। ঠিক আছে, তো জিএমএস কে মেথড এগুলো ফর এক্সাম্পল। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল, স্পেসিফিকেশন গুলা দিয়ে এগুলা তোমার একটা মোবাইল সিস্টেমের স্পেসিফিকেশনস। এই স্পেসিফিকেশন গুলো দিয়ে বোঝা যাচ্ছে যে তার মডুলেশন মেথড কি, এক্সেস মেথড কি, মডুলেশন ডাটা রেটটা কত। ঠিক আছে, ক্যারিয়ারের মধ্যে সেপারেশন কত। যে কোনো সিস্টেমেরই তো স্পেসিফিকেশন থাকে, তাই না, একটা কম্পিউটার কিনলেও তার কিছু স্পেসিফিকেশন থাকে। এরকম ভাবেই তোমার মোবাইল সিস্টেমের জন্য কিছু স্পেসিফিকেশন থাকে। তো এটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আবার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা দেখবো তোমার জিএসএম সিস্টেমগুলো কিভাবে কমিউনিকেট করে, কিভাবে জিএসএম সিস্টেম একটা আউটগোয়িং কলকে হ্যান্ডেল করে অথবা একটা ইনকামিং কলকে হ্যান্ডেল করে, এবং কল ফ্লোটা কেমন হবে, স্টেপ বাই স্টেপ সে কোন দিক থেকে কোন দিকে তোমার কমিউনিকেট করবে এবং কি ধরনের ইনফরমেশন আদান প্রদান করবে। যেমন এটা ধরো একটা আউটগোয়িং কলের জন্য নেটওয়ার্ক, জিএসএম নেটওয়ার্ক ডায়াগ্রাম। তো এটাতে দেখানো হয়েছে যে স্টেপ, যেমন স্টেপ 1 2 3 4, এগুলাতে প্রত্যেক স্টেপে সে কি কি কাজ করছে এবং স্টেপ গুলা কোথায়, এই কল ফ্লোটা কোন দিকে হচ্ছে। যেমন 1 নাম্বার স্টেপে যে কল ফ্লোটা হচ্ছে, এই যে তোমার কমিউনিকেশনটা হচ্ছে, সিগন্যালিং বলতে পারো, সিগন্যালিং হচ্ছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে, ঠিক আছে। একইভাবে যে 2 3 এগুলোর মাধ্যমে বিভিন্ন ডিরেকশনে কিভাবে কমিউনিকেট হচ্ছে, এটা তোমার কল এস্টাবলিশ করার জন্য কি কি হচ্ছে। এক নাম্বার হচ্ছে এমএস, যেহেতু আউটগোয়িং কল কোথা থেকে যাবে, যে আমার এমএস বা মোবাইল স্টেশন থেকে আমি আরেকটা মোবাইল অথবা ফিক্সড ফোন, তাই না, যেটা ল্যান্ড ফোন, অথবা আমি ইন্টারনেটেও তো কল করে আজকাল, তাই না। তো এই ধরনের ভিডিও কল বা অডিও কল করতে পারি। এখন যদি মোবাইল স্টেশন থেকে আমি কল করি, জিএসএম যেহেতু মোবাইলের সাথে রিলেটেড, সো আউটগোয়িং কল অবশ্যই ইনিশিয়েট করবে একটা মোবাইল, বুঝতে পারবা। এই যে হ্যাঁ, মোবাইল স্টেশন কল করবে, মোবাইল সেন্ডস ডায়াল নাম্বার, প্রথমে তোমাকে একটা নাম্বার ডায়াল করতে হবে, তাই না। ওই নাম্বারটা হচ্ছে, আর যাকে তুমি কল করছো তার আইডেন্টিফিকেশন, তার ডায়াল নাম্বারটা হচ্ছে তার জন্য অ্যাড্রেস। তো ডায়াল নাম্বার যখন ডায়াল করলো তখন এটা কোথায় যাবে, বিএসএসএস। বিএসএসএস কি, বিএসএসএস আমরা দেখেছি কি, হ্যাঁ দেখেছি অবশ্যই। এই দেখো, এটা ছিল বিএসসি। বিএসসি মানে হচ্ছে বিএসসি is connected to BTS, okay, then BTS and BSC together form base station subsystem, তার মানে BSS। BTS এবং BSC এই দুটো মিলে হচ্ছে BSS, তার মানে এই দুটো সিস্টেমকে একসাথে বলা হয় BTS কানেক্টেড টু BSC, এটাকে বলা হয় তোমার BSS। এখন তাহলে যখনই কলটা ইনিশিয়েট হচ্ছে, মোবাইল স্টেশন গুলা তো কার সাথে কানেক্ট করবে, BTS এর সাথে। তো BTS is connected to BSC, দুইটা সিস্টেম মিলে হচ্ছে এটা BSS। তো MS will communicate to BSS, তাহলে 1 এর মাধ্যমে সে কি করবে, ডায়াল নাম্বারটা পাঠাবে, পাঠানোর পরে 2 কি করবে, 2 তে BSS MSC কে পাঠাবে, MSC এর সাথে BSS টা কানেক্টেড। তো এ আবার MSC কে জানাবে যে এটা হচ্ছে ডায়াল নাম্বার। 3 তে সে দেখবে, VLR এ চেক করবে, ঠিক আছে। MSC checks VLR if MSC is allowed, মানে সে আগে ওর অথেন্টিকেশন চেক করবে যে অথেন্টিকেটেড কিনা, ও অ্যালাউড কিনা এই কলটা করার জন্য, তার ইনাফ ব্যালেন্স আছে কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো চেক করবে, সে তার সার্ভিসটা পাবে কিনা। MSC checks VLR if MSC is allowed the requested service. If so, MSC asks BSS to allocate resource. যদি দেখে যে হ্যাঁ এই সার্ভিসটা সে পাবে, তাহলে সে রেসপন্স করলো VLR এর রেসপন্সটা আবার সে BSS কে জানিয়ে দিবে। এখানে যদিও এটা দেখায়নি, বাট এটা MSC কিন্তু BSS কে তখন বলবে যে এটা যেটা বলছে, ইফ সো MSC ask BSS to allocate resource, MSC তখন BSS কে বলবে যে তুমি ওকে রিসোর্স অ্যালোকেট করো বা চ্যানেল অ্যালোকেট করো কমিউনিকেট করার জন্য, বা কলটা যাতে সে ইয়েতে পাঠাতে পারে, যার সাথে কথা বলতে চাচ্ছে, তাই সেখানে একটা রিসোর্স অ্যালোকেট করো, চ্যানেল দিয়ে দাও এটা। তো 5 এ কি হচ্ছে এখানে, তারপরে MSC তো শুধু ওকে চ্যানেল দিলে হবে না, তাই না, ওকে চ্যানেল দিলে হবে না, কানেকশন ক্রিয়েট করে দিতে হবে। তো MS এর সাথে ধরো MS কল করেছে একটা PSTN এর নাম্বারকে, PSTN মানে টেলিফোন নেটওয়ার্কের একটা নাম্বারকে সে ল্যান্ড ফোনে কল করেছে, তাহলে MS কে কি করতে হবে, এখানে কানেক্টেড হতে হবে। শুধু এখান দিয়ে যদি আমি চ্যানেল পেয়ে যাই তাহলে তো হবে না, আমার কমিউনিকেট করার জন্য পুরাটা এন্ড টু এন্ড কানেকশন তৈরি করতে হবে, তাই না, PSTN থেকে MS পর্যন্ত। তাহলে MSC 5 এর মাধ্যমে কি করবে, 5 MSC routes the call to GMSC। যখন সে দেখলো এই ডায়াল নাম্বারটা হচ্ছে একটা ফিক্সড ল্যান্ড ফোনের নাম্বার, তখন সে এটাকে GMSC কে দিয়ে দিবে, কারণ ও জানে যে দিস কল ইজ হ্যান্ডেল বাই দা GMSC, ঠিক আছে। GMSC তখন কি করবে, করেসপন্ডিং PSTN কে ফরওয়ার্ড করবে 6 এর মাধ্যমে। 5 6 হচ্ছে GMSC routes the call to local exchange of the user, তাহলে এই যে PSTN কে ফরওয়ার্ড করে দিলে, এখন PSTN কিন্তু তার এখন দায়িত্ব
ওই ফিক্সড ল্যান্ডফোনের সাথে কানেকশন তৈরি করে দেওয়া, ঠিক আছে? তার ল্যান্ডফোনের সাথে সে চ্যানেল অ্যালোকেট করবে, রিসোর্স অ্যালোকেট করবে, তাহলে এটা সে রিসোর্স অ্যালোকেট করবে। করার পরে 7-8 হচ্ছে এই কাজগুলো করবে সে পিএসটিএন এর যে কাজগুলা পিএসটিএন না 7-8 এখানে তোমার সে রেসপন্স করবে। তার তো একটা চ্যানেল অ্যালোকেট করতে হবে, তার কাজটা কিন্তু এখানে দেখানো হচ্ছে না, কারণ এটা হচ্ছে মোবাইল সিস্টেম নিয়ে আমরা আলাপ করছি, তাই না? জিএসএম দিয়ে জিএসএম যে কাজগুলা করবে তার কাজটা কিন্তু এইটুকুর মধ্যেই শেষ, কিন্তু পিএসটিএনটা আলাদা একটা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে সে রিসোর্স অ্যালোকেট করবে, দেন সে রেসপন্স করবে বা এদিকে রেসপন্স করবে, তাই না? রেসপন্সটা আসলো, দেন এখানে কিন্তু কানেকশন তৈরি হয়ে গেল, 7-8 এর মাধ্যমে কি হলো, কানেকশন তৈরি হয়ে গেল। এখন 9-10 এ অ্যান্সার ব্যাক হবে, 9-10 এ অ্যান্সার ব্যাক করবে সে। অ্যান্সার ব্যাক মানে রিং ব্যাক টোন বাজবে, যে যদি ফ্রি থাকে পিএসটিএন সাবস্ক্রাইবার দেন সে কলটা রিসিভ করবে, আর যদি এঙ্গেজ থাকে তাহলে এঙ্গেজ টোন বাজবে। এভাবে করে তোমার অ্যান্সার ব্যাক টোন ইজ রাউটেড ফ্রম কল ইউজার টু এমএস ভায়া জিএমএসসি, এমএসসি এন্ড বিএসএস। তার মানে এগুলার মধ্যে দিয়ে কলটা কানেক্টিভিটি পাবে। 9-10 এর মাধ্যমে কানেক্টিভিটি পেয়ে গেল। এই হচ্ছে একটা আউটগোয়িং কল কিভাবে এস্টাবলিশড হবে। দেন আমরা দেখি যে ইনকামিং কলটা কিভাবে হবে। ইনকামিং কলে তোমার ধরো পিএসটিএন থেকে আমার একটা কল আসলো, তাহলে ইনিশিয়েট করবে এখান থেকে পিএসটিএন এ কলিং স্টেশন, এখানে এই যে এক শুরু এখান থেকে, তাহলে এখান থেকে কলটা আমার এদিক দিয়ে হয়ে আমার বিএসসি বা এই এমএস এ চলে আসবে, কারণ এমএস কে সে কল করছে। তারপরে এই এমএসটা কিন্তু এই এমএসসির আন্ডারে অনেকগুলা বিএসএস থাকতে পারে, এমএসসির সাথে অনেকগুলা বিএসএস কানেক্টেড থাকতে পারে, শুধু একটা বিএসএস এর আন্ডারে হচ্ছে এই এমএসটা। তাহলে তাকে কিন্তু এখানে ব্রডকাস্টিং করে করে খুঁজতে হবে, এই এমএস কে খুঁজতে হবে। আচ্ছা, কলিং আ জিএসএম সাবস্ক্রাইবার, সে একটা জিএসএম সাবস্ক্রাইবারকে কল করছে। দেন দিস কল এই পিএসটিএন এর মাধ্যমে কি কোথায় ফরওয়ার্ড হবে, জিএমএসসি তে ফরওয়ার্ড হবে, কারণ এটা একটা মোবাইল ইউজারের নাম্বার, সো ইট উইল বি ফরওয়ার্ডেড টু জিএমএসসি। জিএমএসসি কি করবে, সিগন্যাল সেট আপ টু এইচএলআর, এ সিগন্যালটা এইচএলআর এ পাঠাবে, ঠিক আছে? চেক করার জন্য যে এই সার্ভিসটা যাকে কল করা হচ্ছে, সে কি অথেন্টিকেটেড কোনো ইউজার কিনা। আচ্ছা, রিকোয়েস্ট এমএসআরএন, তার মানে রোমিং নাম্বারটা আগে রিকোয়েস্ট করবে। 4 এর মাধ্যমে সে কি করবে, ভিএলআর এর কাছে রোমিং নাম্বারটা রিকোয়েস্ট করবে, মোবাইল স্টেশন রোমিং নাম্বার। তার মানে তার কারেন্ট লোকেশন কোথায় সে দেখলো যে হ্যাঁ এটা এই নাম্বারটা রেজিস্টার্ড, দেন সে ভিএলআর কে চেক করতে বলবে তার রোমিং নাম্বার কত, তখন ভিএলআর তার রোমিং নাম্বারটা দিলে সে এই রেসপন্সটা জিএমএসসি কে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ফরওয়ার্ড দ্য রেসপন্সিবল এমএসসি, এখানে কিন্তু এই দুটা 4-5 দিয়ে হয়ে গেল, 4-5 দিয়ে সে রোমিং নাম্বার পেল। 6 কি করলো, ফরওয়ার্ড রেসপন্সিবল এমএসসি টু জিএমএসসি, এখানে সে জানিয়ে দিল যে কোন এমএসসির আন্ডারে মোবাইলটা আছে, ঠিক আছে? সে ওই মোবাইলের ইয়ের জন্য তোমার রোমিং নাম্বারটা সহ ওই রেসপন্সিবল এমএসসির ইনফরমেশনটা পাঠিয়ে দিল। দেন কি হবে, ফরওয়ার্ড কল টু কারেন্ট এমএসসি, এখন সে ওই করেসপন্ডিং এমএসসি কে কল ফরওয়ার্ড করে দেবে। কলটা ফরওয়ার্ড হওয়ার পর 8-9 এর মাধ্যমে আবার সে ভেরিফাই করবে, এমএসসিও আবার ভেরিফাই করবে, ঠিক আছে? গেট কারেন্ট স্ট্যাটাস অফ এমএস, তার মানে তার লোকেশন চেঞ্জ হয়ে গেল কিনা এটা চেক করবে, যে কোন তার কারেন্ট লোকেশন কি এখানেই কিনা। তখন সে রেসপন্স পাঠাবে 14-15 না, তোমার 8-9 হলো। আর 10 এর মাধ্যমে যেটা করবে, 10-11 মাধ্যমে এদিকে তো চেক করবে, ঠিক আছে? আবার এদিকে ব্রডকাস্টিং শুরু করে দিবে, ঠিক আছে? তার আন্ডারে যতগুলা বিএসএস আছে, তার মানে তার আন্ডারে ধরো 3টা আছে, 3টাকে সে ব্রডকাস্টিং মেসেজ পাঠাতে থাকবে 10, ঠিক আছে? যে এই ধরনের একটা মোবাইলে কল এসেছে, ইজ ইট আন্ডার ইউ, এরকম আর কি। তো পেজিং মেসেজ বলে, এটাকে বলে পেজিং। এই যে 10-11 মাধ্যমে কি হচ্ছে, পেজিং হচ্ছে, খোঁজা হচ্ছে, সার্চ করছে। দেন বিএসএস কিন্তু দেখলো হ্যাঁ এদিকে আবার প্রত্যেকটা বিএসএস কি করবে, 11-র মাধ্যমে আবার সার্চ করবে। 11, এই যে স্টেপ 11-তে পেজিং মেসেজ পাঠাতে থাকবে তাদের আন্ডারে যে মোবাইল স্টেশন গুলো আছে সেগুলোতে।
তারপর সে এই বিএসএসটা কি পেল, রেসপন্স পেল 12 মাধ্যমে, যে হ্যাঁ দিস এমএস ইজ ইন হিয়ার। 12 মাধ্যমে পেল এমএস অ্যানসার্স, এমএস রেসপন্স করলো। 13 মাধ্যমে কানেক্টেড হলো এমএস অ্যানসারটা, আচ্ছা অ্যানসারটা পাঠালো 12 মাধ্যমে, এই অ্যানসারটা আবার এমএসসি কে জানানো হলো যে এই বিএসএস এর আন্ডারে এই এমএসটা আছে। দেন সিকিউরিটি চেক হবে 14-15 মাধ্যমে, যে 8-9 যে এখানে ও এখান থেকে রেসপন্সটা ছিল, সেই সিকিউরিটি চেকটাও 14-15 মাধ্যমে, 14তে সে জানতে চাইবে সিকিউর কিনা, দেন 15 নম্বরের মাধ্যমে রেসপন্স পেল। 16-17তে কল সেট আপ হয়ে যাবে। 16 কি করলো, এর মাধ্যমে তোমার রিসোর্স অ্যালোকেট করে দিয়ে এখানে কল সেট আপ হয়ে যাবে। এই হচ্ছে তোমার জিএসএম কিভাবে কল সেট আপ করে এবং তোমার কমিউনিকেট করে ইনকামিং এবং আউটগোয়িং কলে। ঠিক আছে, আমি একটা অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে আবার কন্টিনিউ করছি। এই সপ্তাহে তোমাদের আরেকটা ক্লাস হয়েছে না নাকি? হয়েছিল তো, একটা হয়েছে তাই না, আরেকটা হচ্ছে আগামীকাল একটা ক্লাস আছে তোমাদের। জি ম্যাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরের ইয়েটা কন্টিনিউ করি আমি। সেলুলার নেটওয়ার্ক, ঠিক আছে, সেলুলার কমিউনিকেশন হচ্ছে জিএসএম এর সাথে লিঙ্কড। জিএসএমটা আমরা কি দেখলাম, যে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটা নেটওয়ার্কিংটা দেখলাম যে কোনটা কার সাথে কানেক্টেড এবং কিভাবে সে কলটাকে হ্যান্ডেল করবে। ঠিক আছে, এখন দেখো আমি যে সেলুলার কথাটা বলছিলাম, সেলুলার, এই যে সেল, এই সেল থেকেই তোমার এই টার্মটা এসছে সেলুলার। তাহলে বিটিএস যে কভারেজ এরিয়া, সেটা যে কভারেজ এরিয়া নিয়ে হচ্ছে একটা সেল, রাইট? এই সেলের মধ্যে কিন্তু একটা এমএস না, অনেকগুলো এমএস থাকতে পারে। এই সেলের ভিতরে যতগুলা এমএস সেগুলাকে হ্যান্ডেল করে এই বিটিএসটা, রাইট? তো এই এমএস গুলাকে সার্ভ করছে এই বিটিএস। তো এই যে ছোট ছোট সেলে যে একটা লোকেশনকে ভাগ করা হয়, ধরো এটা একটা লোকেশন, এই এমএসসি এর আন্ডারে কিছু লোকেশন, সেই লোকেশন গুলাকে কি করা হলো, বিটিএস অনুযায়ী ভাগ করে দেওয়া হলো। এক একটা বিটিএস এর কভারেজ এরিয়া অনুযায়ী কি করা হলো, ছোট ছোট সেলে ভাগ করে দেওয়া হলো। এতে কি তোমার সেলুলার কমিউনিকেশন হচ্ছে। সেলুলার কমিউনিকেশন, আচ্ছা এই টার্মস গুলোর সাথে কিন্তু তোমরা পরিচিত, আমি অলরেডি পড়িয়েছি, তারপরে একটু দেখে নিবা কিন্তু বিটিএস মানে কি, বিএসসি মানে কি, বিএসএস, এগুলো কিন্তু অলরেডি দেখেছি আমরা। ঠিক আছে, তো এই যে সেলগুলা, এই যে সেলে ভাগ করে দেওয়া, একটা বড় লোকেশনকে ছোট ছোট সেলে ভাগ করে দেওয়া, এটাই হচ্ছে সেলুলার। এই সেলুলার কমিউনিকেশন সম্বন্ধে আমরা জানবো, সেলগুলা কিভাবে তোমার ডিজাইন করা হয়, বা সেল টু সেল ডিসটেন্স কিরকম থাকতে হয়, ফ্রিকোয়েন্সি কিভাবে অ্যাডপ্ট করে, বা ফ্রিকোয়েন্সি রিউজ রেশিও, এগুলো সম্বন্ধে আমরা একটু জানবো। ফার্স্ট হচ্ছে কনসেপ্ট, যেটা বেসিক কনসেপ্ট দেখি একটু, যে আইএমটি হচ্ছে মোবাইলের যে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আইএমটিএস ইন্টারন্যাশনাল মোবাইল টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ড। ইট রিকোয়ার্ড আ সিঙ্গেল পাওয়ারফুল বেস স্টেশন। এই আইএমটিএস স্ট্যান্ডার্ডে তোমার একটা সিঙ্গেল পাওয়ারফুল বেস স্টেশন লাগে। যদি তুমি একটা বড় লার্জ লোকেশনকে তুমি কভার করতে চাও, তাহলে কিন্তু তোমার বেশ পাওয়ারফুল একটা বেস স্টেশন লাগবে, আর লাইন অফ সাইটও লাগবে। তার মানে কি, তোমার ওই যার সাথে তুমি কমিউনিকেট করতে চাচ্ছ তার সাথে তোমার সরাসরি একটা কানেকশন বা সাইট, লাইন অফ সাইট কানেকশন থাকতে হবে। মানে তোমার চোখে দেখা যাচ্ছে এরকম, যে আমি একটা জায়গায় দাঁড়িয়েছি, ওখান থেকে আমি দেখতে পাই, এরকম মাঝখানে কোনো অবস্টেকলস নাই, তার মানে সিগন্যালটা সরাসরি যার সাথে কমিউনিকেট করতে পারে, সেটা হচ্ছে লাইন অফ সাইট। তো দুইটা জিনিস রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে পাওয়ারফুল বেস স্টেশন এবং লাইন অফ সাইট ফর দ্য মোবাইল ইউনিটস টু কভার এরিয়াস অফ 50 কিলোমিটার রেডিয়াস। 50 কিলোমিটার রেডিয়াসের এরিয়া কভার করতে পারে, এটার জন্য একটা বড় বেস স্টেশন দরকার হয় আইএমটিএস স্ট্যান্ডার্ডে। এখন সেলুলার কনসেপ্টটা কোথা থেকে আসলো? সেলুলার কনসেপ্ট কি করছে, ডাজ নট ইউজ ব্রডকাস্টিং ওভার লার্জ এরিয়া, লার্জ এরিয়াতে ব্রডকাস্টিং করছে না।
এখানে সে যে কনসেপ্টটা ইউজ করছে, ইনস্টেড অফ লার্জ এরিয়াস ইট ইজ ইউজিং স্মলার এরিয়াস। ঠিক আছে, স্মলার এরিয়াস কল দা সেলস। এই যে ছোট ছোট এরিয়াতে ভাগ করে দিলাম আমি একটা বিটিএস এর কভারেজ অনুযায়ী, এটাকে আমি বলছি সেল। ঠিক আছে, ইনস্টেড স্মলার এরিয়াস কল সেলস আর হ্যান্ডেলড বাই লেস পাওয়ারফুল বেস স্টেশন। তার মানে এখন যদি আমি স্মল এরিয়া কভার করি তাহলে বেস স্টেশন কি অনেক পাওয়ারফুল হতে হবে নাকি লার্জ এরিয়া কভার করতে পাওয়ারফুল হতে হবে? লার্জ এরিয়া কভার করতে পাওয়ারফুল হতে হবে। হ্যাঁ, তাহলে এই যে এখানে যেটা ছিল যে একটা সিঙ্গেল বেস স্টেশন অনেক পাওয়ারফুল হতে হচ্ছিল, ছোট ছোট সেলে ভাগ করে দিলে কি সুবিধা পাচ্ছি, লেস পাওয়ারফুল বেস স্টেশন দিয়ে আমি কাজ করতে পারছি এবং লেস পাওয়ার ফর ট্রান্সমিশন, লেস পাওয়ার লাগছে এবং কম পাওয়ার দিয়ে আমি ট্রান্সমিট করতে পারছি। ঠিক আছে, এই কনসেপ্টের জন্য তোমার এই ধরনের ছোট ছোট সেলেও ভাগ করা হয়। আরো ব্যাপার আছে যে তোমার লাইন অফ সাইটের ব্যাপারটাও আছে। লাইন অফ সাইটে ধরো তুমি যদি লাইন অফ সাইটে না থাকো, তোমার মাঝখানে অনেক অবস্টেকলস থাকলে কমিউনিকেশনটা কিন্তু স্ট্যান্ডার্ড ডাউন হয়ে যাবে, তোমার সিগন্যাল ডাউন হয়ে যাবে। তুমি যদি ছোট ছোট এরিয়ায় ভাগ করে নাও তাহলে কিন্তু তুমি লাইন অফ সাইট কমিউনিকেশন করতে পারছো, তাই না? ছোট ছোট যদি এরিয়াতে ভাগ করে নেই সেলে, তাহলে অনেকটা যেহেতু কাভারেজের মধ্যেই আছে আমার, সো লাইন অফ সাইট কমিউনিকেশন সম্ভব। আচ্ছা, নাও দ্য অ্যাভেলেবল স্পেকট্রাম ক্যান বি রিইউজড। এই ক্ষেত্রে দেখো অ্যাভেলেবল স্পেকট্রামটা আবার রিইউজও করা যাচ্ছে। অনেক সুবিধা আছে সেলুলারে, যেটা হচ্ছে অ্যাভেলেবল স্পেকট্রামটা আবার আমরা রিইউজ করতে পারি ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার, thereby increasing the capacity of the system। তার মানে এই যে সেলে ভাগ করা হচ্ছে, সেলুলারের ডায়াগ্রাম দেখি এইটা, ঠিক আছে? এটা ধরো একটা পিএসটিএন আদার নেটওয়ার্ক, এটা এমএসসি এর মধ্যে না, জিএসএম এর মধ্যে না, এটা এমএসসি যেটা আমরা একটু আগেই দেখলাম। আদার এমএসসির সাথেও কানেক্টিভিটি আছে। আর কিসের সাথে কানেক্টিভিটি থাকে? বেজ স্টেশনের সাথে, রাইট? বিএসএস এর সাথে কানেক্টেড থাকে। একটা বিএসএস অনেকগুলা এরিয়াতে ছোট ছোট সেলে ভাগ করা। যেমন এই যে এক একটা এইগুলা হচ্ছে এক একটা সেল, এক একটা বিটিএস এর আন্ডারে এক একটা সেল, ছোট ছোট সেলগুলা সব হচ্ছে তোমার এগুলা সেলগুলা কি তোমার হেক্সাগোনাল টাইপ, ঠিক আছে? হেক্সাগোনাল শেপে থাকে। এখন একটা বেস স্টেশন এখানে ধরো এটা একটা সেল, এখন এই যে মোবাইলটা মুভ করে এই এরিয়াতে চলে আসতে পারে, ঠিক আছে? এখন দেখো ফ্রিকোয়েন্সি কেন রিইউজ করা যায় বলছে সে, কারণ কি আমাদের যে টোটাল স্পেকট্রামটা অ্যাভেলেবল এগুলো আমরা ডিফারেন্ট সেলে ভাগ করে দিতে পারি, ঠিক আছে? যেমন এখানে F1 থেকে F6 হ্যান্ডেল করতে পারছি, F7 থেকে F12, এখানে আবার এখানে F6 পর্যন্ত এরকম করে ভাগ করে দেওয়া আছে। তাহলে একটা ফ্রিকোয়েন্সিকে এখানে রিইউজ করার একটা চান্স থাকে। ধরো এইটা একটা ক্লাস্টার, কয়েকটা সেল নিয়ে একটা ক্লাস্টার আছে। এখন ধরো এই সেলটা এটা ইউজ করছে, এই সেলুলার নেটওয়ার্কে সেম ফ্রিকোয়েন্সি ক্যান বি ইউজড বাই আদার সেলস, ঠিক আছে? অন্য আরেকটা সেলে কিন্তু কাছাকাছি বা একটু গ্যাপে একদম মানে লাগানো, যেটা পাশাপাশি সেলে কিন্তু না, পাশাপাশি সেলে কিন্তু সেম ফ্রিকোয়েন্সি থাকবে না। তাহলে কি হবে বলো তো? ইন্টারফারেন্স হবে, রাইট, ইন্টারফারেন্স হবে। তাহলে গ্যাপে গ্যাপে রাখতে হচ্ছে। তাহলে গ্যাপে রাখলে যেটা হচ্ছে কি, দেখো ফ্রিকোয়েন্সিটা কিন্তু এখান থেকে আমি যখন ইউজার কমিউনিকেট করছে ধরো F1 এ, এই F1 কিন্তু এই সেলে আবার ইউজ করতে পারছে, তো এখানে কোনো সমস্যা হচ্ছে না। আবার এখানে যেমন একটা সেল, এখান থেকে এই গ্যাপে আবার এই সেলটাতে আবার সেম ফ্রিকোয়েন্সি আছে। এটাই এখানে সুবিধা যে অ্যাভেলেবল স্পেকট্রাম ক্যান বি রিইউজড from one cell to another, thereby increasing the capacity of the system। কারণ আমি একই ফ্রিকোয়েন্সি যেহেতু রিইউজ করতে পারছি ডিফারেন্ট সেলে, তাহলে এটাতে আমার ক্যাপাসিটি বা অ্যাকিউরেসিটা অনেক বেড়ে যাচ্ছে, তাই না? ডিফারেন্ট ইউজারকে আমি একই ফ্রিকোয়েন্সি দিয়ে সার্ভ করতে পারছি। আচ্ছা, however this did give rise to a new problem। এটাতে একটা ছোট প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যখন মোবাইল ইউনিটটা মুভ করে একটা সেল থেকে আরেকটা সেলে, মোবাইল ইউনিট যখন মুভ করে could potentially leave the coverage area of a base station in which it established the call। তাহলে এখানে পসিবিলিটিস আছে কি যে কল একটা ড্রপ হওয়ার পসিবিলিটি থাকে, বাট কল ড্রপটা হয় না নরমালি স্মার্টলি ডিজাইন করা থাকলে। তো মোবাইল ইউনিটটা যখন মুভ করে তখন একটা সেল থেকে যখন আরেকটা সেলে চলে যায় তখন তাকে ফ্রিকোয়েন্সি গুলো শিফট করাতে হয়, তাই না? ফ্রিকোয়েন্সি শিফটিং হয়। তো এই যে হ্যান্ড ওভারের সময়
তোমার একটা সেল থেকে যখন আরেক সেলে যাচ্ছে তখন হ্যান্ড অফ করতে হয়। দিস রিকোয়ার কমপ্লেক্স কন্ট্রোল, এটাতে একটা কমপ্লেক্স কন্ট্রোল থাকতে হয়। কমপ্লেক্স কন্ট্রোল না হলে তোমার কলটা ড্রপ হয়ে যেতে পারে, রাইট? তাহলে আমার এখানে খুব ভালো একটা কন্ট্রোল সিস্টেম দরকার, যে বেস স্টেশন কন্ট্রোলার যেটা থাকে ওখানে একটা ভালো কমপ্লেক্স কন্ট্রোল থাকতে হবে যেন কলটা ড্রপ না হয়, স্মার্টলি কন্ট্রোল করতে হবে। দেন দ্যাট স্টেপ এনেবল দ্য হ্যান্ডলিং ওভার অফ আ কানেকশন। এই যে হ্যান্ডলিংটা হচ্ছে যে মানে একটা সেল থেকে আরেকটা সেলে যখন মুভ করে যাচ্ছে তখন এটা হ্যান্ড অফ করতে হচ্ছে তাকে, তার মানে ওইটা ছেড়ে দিয়ে এখানে চলে আসতে হচ্ছে, তাকে ফ্রিকোয়েন্সি শিফটিং করে তাকে নিউ ফ্রিকোয়েন্সি আবার অ্যালোকেট করতে হচ্ছে, তাই না? এটাকে বলে হ্যান্ড অফ। আচ্ছা, টু দ্য নিউ সেল দ্যাট দ্য মোবাইল ইউনিট মুভস, মানে নতুন সেলে যাওয়ার সময় এই জিনিসটা করতে হচ্ছে। আচ্ছা, সামারি হচ্ছে যে একটা সেলুলার সিস্টেমে কি কি তোমার এসেনশিয়াল এলিমেন্টস আছে, সেগুলো হচ্ছে লো পাওয়ার ট্রান্সমিটার। ঠিক আছে, আমার যেহেতু আমি সেলে ভাগ করে দিচ্ছি, আমার পাওয়ার খুব হাই দরকার নাই, লো পাওয়ার ট্রান্সমিটারে কাজ করা যাচ্ছে। স্মল কাভারেজ এরিয়া কল্ড সেলস, এবং ছোট কাভারেজ এরিয়া, যেহেতু লো তোমার কাভারেজ এরিয়াটা স্মল, সো লো পাওয়ার ট্রান্সমিটার দিয়ে এটা হ্যান্ডেল করা সম্ভব। স্পেকট্রাম রিউজ বা ফ্রিকোয়েন্সি রিউজিং করা যাচ্ছে, যেখানে যার কারণে আমার ক্যাপাসিটিটা ইমপ্রুভ করে। হ্যান্ড অফ হতে হয়, ঠিক আছে? একটা সেল থেকে আরেকটা সেলে মুভ করার সময় হ্যান্ড অফ করতে হয়। এগুলা হচ্ছে এটা প্রপার্টিস। তো কনসেপ্ট এই হচ্ছে মোটামুটি সেলুলার নেটওয়ার্কের একটা কনসেপ্ট। এমএসসি তো তোমরা জানো, মোবাইল সুইচিং সেন্টার, পিএসটিএন হচ্ছে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক। আচ্ছা, এখানে দেখো এটা কি বলেছে, কাভারেজ ডিপেন্ডস অন অ্যান্টেনা লোকেশন এন্ড হাইট, ট্রান্সমিটার পাওয়ার, টারেন, ফলিয়েজ এন্ড বিল্ডিংস। একটা বিটিএস কতটুকু কাভার করবে, হ্যাঁ, কতটুকু কাভার করবে, এটা কিসের উপর, কি কি জিনিসের উপর ডিপেন্ড করছে? অ্যান্টেনাটা তুমি কোন লোকেশনে আছো, তার মানে ধরো শহরে আছো নাকি গ্রামে আছো, তাই না? তোমার কি লাইন অফ সাইট নাকি আউট অফ মানে লাইন অফ সাইট না, ঠিক আছে? এইগুলা কিন্তু অনেক ফ্যাক্টর যেগুলোর উপর ডিপেন্ড করে তোমার কাভারেজ এরিয়াটা চেঞ্জ হতে পারে, তাই না? তার মানে এটার উপর ডিপেন্ড করে কিন্তু সেল সাইজও চেঞ্জ হতে পারে। তো একটা বিটিএস হয়তো অনেক বড় এরিয়া কভার দিতে পারে যদি এটা পুরাটাই লাইন অফ সাইট হয়, আর আবার তোমার সেলের সাইজ ছোট হয়ে যেতে পারে যদি দেখা যায় যে না লাইন অফ সাইট না, অনেক অবস্টাকলস আছে, অনেক বিল্ডিংস আছে ওখানে, তাই না? তখন দেখা যাবে তোমার ওইটা কারণে কাভারেজটা কমে যেতে পারে। তো কাভারেজটা কমে গেলে তখন সেল সাইজটাও ছোট করে দিতে হচ্ছে। তাহলে এটা এরিয়ার উপরে ডিপেন্ড করছে, অ্যান্টেনার লোকেশন, হাইটের উপর ডিপেন্ড করছে। অ্যান্টেনার হাইটটা ধরো যদি উঁচুতে হয়, তাহলে উঁচুতে হলে কি হবে, কাভারেজ কি বেশি হবে না কম? বেশি হবে। বেশি হবে, কারণ কি লাইন অফ সাইট বেড়ে যাবে না, উঁচু থেকে সে সহজে জি ম্যাম। তোমার কমিউনিকেট সিগন্যালটাকে সরাসরি পাঠাতে পারছে। ট্রান্সমিটারে পাওয়ারের উপর ডিপেন্ড করে, ট্রান্সমিটার পাওয়ার যদি ভালো থাকে তাহলে এসে বেশি কাভারেজ দিতে পারবে। টেরেইন, কোন লোকেশনে এরিয়াটা, ঠিক আছে, এরিয়াটা কি তোমার শহর নাকি শহরের বাইরে, ফলিয়েজ, বিল্ডিংস, অবস্টাকলস গুলো আর কি, এগুলার উপরে সবকিছু ডিপেন্ড করে তোমার কাভারেজ এরিয়া ডিপেন্ড করে, এবং প্র্যাকটিক্যাল সেলের যে সাইজটা এটা ডিপেন্ড করছে কিন্তু এটার উপর, ঠিক আছে? এগুলা যারা তোমার কমিউনিকেশনে যারা কাজ করছে তারা এগুলা বিষয়গুলা টেস্ট করে করে সেলের সাইজ গুলা ডিটারমাইন করে। আচ্ছা, তোমাদের কি টাইম শেষ না? জি ম্যাম, শেষ হয়ে গেছে। শেষ করে দেই, ইনশাআল্লাহ আগামী দিন আবার কন্টিনিউ করবো। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।